দর্শক দেখুন, গতকাল তো শুনেছিলেন যে সুপ্রিম কোর্টে ওই যে বিষয়টা যেটা হিয়ারিং হওয়ার কথা ছিল আইপ্যাক মামলা বা যেটাকে আমরা ফাইল চুরি মামলা বলছি, সেটা তো হিয়ারিং সেই অর্থে হয়নি। ইডি তো বলেছিল যে আমরা রিজয়েন্ডার দেব, আজকের মধ্যে দেব, তো একটা নতুন ডেট দেওয়া হোক। তো সেই ডেটটা তো 1 মাস হয়ে গেছে, 18ই মার্চ পরবর্তী হিয়ারিংটা হবে। কিন্তু একটা কৌতূহল নিশ্চয়ই আপনাদের মধ্যেও আছে যে ইডি যে রিজয়েন্ডারটা দেবে বলেছিল, তো সেখানে কি বলেছে বা আদৌ দেওয়া হয়েছে কিনা। তো দর্শক, সেই খবর এখন সামনে এসছে যে হ্যাঁ, সুপ্রিম কোর্টে ইডি রিজয়েন্ডার দিয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এই মমতা ব্যানার্জিদের তরফ থেকে একটা হলফনামা দেওয়া হয়েছিল এবং যেটা বলা হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিনিয়ে আনেননি, ফাইলকে ছিনিয়ে আনেননি, অনুমতি নিয়ে ওনাদের ফাইল, ওনার দলের সব কিছু আছে সেগুলোকে নিয়ে এসছেন, ছিনিয়ে আনেননি। মানে যেটাকে আমরা চুরি ডাকাতি বলছি, মানে উনি সেটা বলেননি। তো সুপ্রিম কোর্টে এটা বলা হয়েছে যে অনুমতি নিয়ে চেয়েছি, ওনারা দিয়ে দিয়েছেন। তো সেই প্রসঙ্গে দর্শক যে বিষয়টা সামনে এসছে, দেখুন কি বলা হয়েছে, খবরও সামনে চলে এসছে। মুখ্যমন্ত্রীর ছিনিয়ে নেওয়া নথি শুধু তৃণমূলের কিনা জানি না, ইডির হলফনামায় আরও কোণঠাসা রাজ্য আছে, এটা হচ্ছে হেডলাইন। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রীর ছিনিয়ে নেওয়া নথি শুধু তৃণমূলের কিনা জানি না, নথি নেওয়ার আগে কোনো অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। ওই যে বলেছেন না যে অনুমতি নিয়ে এসেছি, চেয়েছি, ওনারা দিয়েছেন, ওনাদের অনুমতি নিয়ে তবে নিয়ে এসেছি, এরকম না বিষয়টা। বারবার বারণ করা সত্ত্বেও নথি ছিনিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী, হলফনামায় দাবি ইডির। বুঝতে পারছেন ওইটা যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের সামনে, তার মানে কত বড় মিথ্যে কথা যে আমি অনুমতি নিয়ে এসেছি। আর অনুমতি নিয়ে দেয়, মানে ইডি কখনো দিয়ে দেয়? ইডি একটা তদন্ত করতে গেছে এবং দেখুন এখানে বলা হচ্ছে যে যেগুলো নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে শুধুই কি তৃণমূলের নথি ছিল না আরও অন্য কিছু ছিল জানি না। এই যে বলা হচ্ছে না যে মুখ্যমন্ত্রীর ছিনিয়ে নেওয়া নথি শুধু তৃণমূলের কিনা জানি না, ওর মধ্যে কয়লা পাচারেরও আছে কিনা জানি না, ইডি বলছে। তো দিয়ে দিল ইডি। ওই ইডি তো বলছে জানি না যে ওর মধ্যে কী কী আছে, উনি তো গেলেন, নিয়ে চলে এলেন। তো মানে আর তাছাড়া ইডি তদন্ত করতে গেছে একটা বিষয়ে, সব কিছু খতিয়ে দেখছে, তো দিয়ে দেবে, ফাইল দিয়ে দেবে, এটা হয়, এটা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া উনি বেরিয়ে এসে যেভাবে কথাটা বলেছিলেন, সেখানেও কি এটা প্রতিষ্ঠা পেয়েছিল যে উনি অনুমতি নিয়ে এসেছেন? ওনার যা কথার যা বাচনভঙ্গি ছিল, দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে। আমি যদি আপনাদেরকে আজকে আরও একবার দেখাই, শোনাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বললেন যে আমি অনুমতি নিয়ে এসেছি, দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী ওখান থেকে বেরিয়ে, ফাইল নিয়ে বেরিয়ে এসে মানে কী বলেছিলেন, সেই বলাতে এটা কি মনে হয় আপনাদের যে উনি অনুমতি নিয়ে এসছেন নাকি জোর করে চেয়ে নিয়ে এসছেন? দেখুন দর্শক, তারপরে ব্যাখ্যাতে আসছি, অনেক কথা আছে। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ওনারা অ্যাটাক করতে এসছেন, ছিনতাই করতে এসছেন, চুরি করতে এসছেন, আর মুখ্যমন্ত্রী চাইলেন আর ওনারা দিয়ে দিলেন।
যারা চুরি ছিনতাই করতে এসছেন, ওনার কথা অনুযায়ী যে ছিনিয়ে নিতে সব নিতে এসছেন, অমুক তমক অ্যাটাক হয়েছে। তো যারা ছিনিয়ে নিতে এসছেন মানে চুরি করতে এসছেন তারা চাইলেন মানে উনি চাইলেন আর তারা দিয়ে দিলেন, যাদের উদ্দেশ্য এগুলোকে নিয়ে চলে যাওয়া, এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, উনি তো নিজেই বলছেন যে ওনারা নিতে এসেছিলেন, চুরি করতে এসেছিলেন, অ্যাটাক করতে এসেছিলেন। তো তারপরেও যারা ওই উদ্দেশ্যে এসছেন হাতের কাছে পেয়েছেন সব, আর উনি চাইলেন তারা দিদি নিয়ে যান, এটা বিশ্বাসযোগ্য? আসলে নিজেকে বাঁচানোর চেষ্টা, উনি বুঝে গেছেন যে বিরাট ভুল করে ফেলেছেন, ডকুমেন্টেড হয়ে গেছে, কী করে বাঁচবো। এখন এইসব একটা আইনের কাছে একটু মিথ্যা বলে যদি খানিকটা পাশ কাটিয়ে যাওয়া যায়, যদি এটা ধামাচাপা পড়ে যায়, সেই জন্য একটা ওইরকম বলা হচ্ছে যে অনুমতি নিয়ে এসছেন। ঠিক আছে, আমি তো আগেই বলেছিলাম এই যে অনুমতি নিয়ে অমক তমক যে বলছেন, আরও ফাঁসছেন যে মানে উনি যে কত মিথ্যা কথা বলেন সেটা ধরা পড়ে যাবে। নিশ্চয়ই ইডির কাছে আরও প্রমাণ থাকবে, এটা তো হলফনামা আকারে আসা, আরও প্রমাণ নিশ্চয়ই ইডির কাছে আছে, সেটা প্রমাণ করে দেওয়ার জন্য যে উনি মানে অনুমতি নিয়ে এসছেন না জোর করে। আমি রিপোর্টটা দেখছিলাম, আরও সব রিপোর্ট আকারে লেখা রয়েছে দর্শক। সুপ্রিম কোর্টে দাখিল করা এক রিজয়েন্ডার হলফনামায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। 8 জানুয়ারি ইডির তল্লাশি অভিযানে সরাসরি বাধা দেওয়া এবং গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ জোরপূর্বক সরিয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। হলফনামায় গোটা ঘটনাকে অভূতপূর্ব ও চমকপ্রদ বলে উল্লেখ করা হয়েছে। ইডি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে বলেছে, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চলাকালীন বাধা দেওয়ার ঘটনায় সিবিআইকে এফআইআর দায়ের করে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হোক। এফআইআর করে মানে সিবিআই তদন্তের দাবিটা কিন্তু করা হয়েছে। ইডির পক্ষে আইনজীবী এম.কে. মারোরিয়া আদালতে জানান, কলকাতার 2টি জায়গায় কয়লা পাচার কেলেঙ্কারির সংক্রান্ত আর্থিক তছরূপ সংক্রান্ত তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী ও কয়েকজন সিনিয়র পুলিশ আধিকারিক ঘটনাস্থলে প্রবেশ করেন। অভিযোগ, তারা তল্লাশি প্রক্রিয়া ব্যাহত করেন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে নিয়ে যান, এরকম সব বলা হয়েছে ওখানে। ইডির দাবি, পিএমএল-এর ধারা 54 অনুযায়ী রাজ্য পুলিশের কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করার কথা থাকলেও বাস্তবে তারা উল্টে মুখ্যমন্ত্রীকে তল্লাশি চলাকালীন প্রাঙ্গণে প্রবেশে সহায়তা করে। পুলিশ যে অজুহাত দিয়েছিল কেন্দ্রীয় সংস্থার পরিচয়ে কেউ সশস্ত্র অবস্থায় ঢুকেছে কিনা তা খতিয়ে দেখতে তা খতিয়ে দেখা, তা ছল চাতুরি বলে দাবি করেছে ইডি। মানে পুলিশ বলেছিল যে দেখি মানে অস্ত্রশস্ত্র নিয়ে কেউ ঢুকে পড়েছে কিনা এটা খতিয়ে দেখতে আসছি, মানে এটা একটা ছল চাতুরি ছিল এবং মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঢোকানো হয়েছিল বিষয়টা। 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গে মোট 6টি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডির অভিযোগ, তার মধ্যে কেবল 7 লাউডাউন স্ট্রিট এবং বিধাননগরের সেক্টর 5-এ পুলিশ হাজির হলেও বাকি 4 জায়গায় তাদের দেখা মেলেনি। শুধুমাত্র ওই 2 জায়গায় ওনারা ঘেরাঘিরি করছিলেন। এতে স্পষ্ট যে তারা ইডির তল্লাশির বৈধতা সম্পর্কে নিশ্চিত ছিল, তবুও বারবার হস্তক্ষেপ করে এবং পরবর্তীতে একাধিক এফআইআর দায়ের করে ইডি আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করে। সব বলেছে, রিজয়েন্ডার দিয়ে ইডি আদালতে সব জানিয়েছে, হিয়ারিংটা বাকি আছে, 18ই মার্চ হবে হিয়ারিং। দর্শক, আমি গতকালকে একটা ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে যে কালকে যে হিয়ারিংটা 1 মাস পিছিয়ে গেছে, সেটা দেখে অনেকে বলছেন এই তো সেটিং ফিটিংয়ের আরও একটা প্রমাণ চলে এলো। কেন হিয়ারিংটা 1 মাস পিছিয়ে গেল, কেন ইডি রিজয়েন্ডার আগে থেকে দিল না, কেন তারাই আবার ডেট চাইলো, এবং ডেট চাইলো 18ই মার্চ, যখন কল্যাণ ব্যানার্জিরা উৎসাহের সঙ্গে বললেন যে আফটার দোলের পরে তো আফটার হোলি, তখন ইডিও কেন চুপচাপ সেটাকে মেনে নিল, কেন দ্রুত হিয়ারিংটা চাইলো না। আমি কালকে ব্যাখ্যা দর্শক দিয়েছি, যারা শুনেছেন তারা জানেন। আমার কোথাও মনে হচ্ছে যে এর মধ্যে একটা কৌশল রয়েছে। ইডি হয়তো কোথাও ভাবছে যে তদন্ত তো আমরা করাবোই, মানে তদন্তের অর্ডার তো আমরা করাবোই সিবিআই এনকোয়ারির, কিন্তু এখন অর্ডারটা করি আমি কীভাবে কাজটা করাবো, যেভাবে প্রভাব ওনারা খাটান পশ্চিমবঙ্গে, এই অবস্থায় কি পরবর্তী তদন্তটা কি করা সম্ভব? বরং সামনে যখন সুযোগ রয়েছে, ভোট ঘোষণা হয়ে যাবে মার্চের মধ্যে, ভোট ঘোষণা মানে রাজ্য সরকারের এখন যিনি আছেন মুখ্যমন্ত্রী, তাদের অধীনে পুলিশ প্রশাসন বা এইসব থাকবে না, নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে। তো তখনই যদি অর্ডারটা করায় সেটাই তো ভালো হবে। এখন করা না মানে এখন অর্ডার হয়তো হবে সিবিআই এনকোয়ারি অর্ডারটা হয়ে যাবে, এটা যে কেস, কিন্তু হলে এখন তদন্তকে আমরা সেই মতো করে করতে পারবো যেভাবে ওখানে প্রভাব খাটানো হয়। ওখানে তো অফিসারদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়, এফআইআর করে দেওয়া হয়, যারা এজেন্সির কেউ যান। সত্যি এখানেও হয়েছিল, পরে অবশ্য সুপ্রিম কোর্ট সেটাতে স্টে করে। তো আমরা এখন যখন আমার সুযোগ আছে 1 মাস পেছালেই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে পুরো পুলিশ প্রশাসন, তো তখনই করবো
করব, দেরিতে হয়েইছে, তখনই করব। আমার দর্শক কোথাও মনে হয় যে এটা একটা ইডির কৌশল, যে এটাকে তারাও যেন কোথাও চাইলো যে এই সরকারের আমলে, মানে এখন যেভাবে চলছে এই আমলে তদন্তটা আমরা করব না, বা সিবিআই এনকোয়ারিটা এই আমলে করব না, যাক কিছুদিন চলে যাক, এমন একটা সময়ে সিবিআই এনকোয়ারি অর্ডারটা নিয়ে আসবো যখন সিবিআই ঠিক মতো করে কাজ করতে পারবে। ওখানকার ডিজি বা পুলিশ কমিশনার ঢাল হয়ে দাঁড়াবেন দিদির নির্দেশে, সেই সুযোগটা থাকবে না। এবং নির্বাচন ঘোষণা হয়ে গেলে দেখবেন এমনিতেই বর্তমানে যারা আছেন সব পদে, দেখবেন কত সব রদবদল হয়ে যাবে, সব রদবদল করে দেবে। দিদিমণি তো সব নিজেদের মতো সব লোক ফিট করে রাখছেন না, ভোটের সময় যাতে কাজে লাগে, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক লোককে পোস্টিং করে রাখা, কিন্তু দেখবেন নির্বাচন কমিশন এবং তাদের কাছে নিশ্চয়ই ইনপুট থাকবে, দেখবেন সব রদবদল হয়ে যাবে, ফলে সব ছত্রছান হয়ে যাবে। তো মানে ছত্রখান হয়ে যাওয়ার পরে তার মানে সেই তারপরে যদি তদন্তটা করা যায় সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আমারও দর্শক কথা মনে হচ্ছে যে এটা একটা প্ল্যানিং, নট সেটিং, প্ল্যানিং। ইডি সেইভাবেই এগোচ্ছে। আর এর একটা পলিটিক্যাল ব্যাখ্যা তো আমি কালকে দিয়েছি। এতে মানে ইডি হয়তো এই ভাবনা থেকে এগোচ্ছে, কিন্তু পলিটিক্যালি বিজেপির একটা লাভই হবে। কারণ ওই সময় যদি মানে জোর কদমে এনকোয়ারি হয়, জোর কদমে ধরপাকড় হয় ইত্যাদি হয়, তার পলিটিক্যাল বেনিফিট অবশ্যই বিরোধী দল হিসেবে বিজেপি পাবে। আমি দর্শক গতকালকে আরও একটা ইঙ্গিত দিয়েছি যে শুধু এই ফাইল চুরি কেস না, আর একটা মানে ফাইল চুরি যেটার সঙ্গে জড়িত সেটা হচ্ছে আইপ্যাক মামলা। মানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে মেরুদণ্ড, ওটা না থাকলে তৃণমূল কংগ্রেস বিগ জিরো। তো তাদেরও তদন্তটা চলবে। ফলে এই সময়ে বেশি না করে সময় নষ্ট না করে, বা এখন থেকে এইসব হইচই করলে ওরাও নানানভাবে প্রোটেকশন ইত্যাদি নেওয়ার চেষ্টা করবে, যেহেতু মানে আবার বলছি যে সরকার যেহেতু হাতে। সুতরাং এই আইপ্যাক সংক্রান্ত যে মামলা যেটা আটকে রয়েছে মনে হচ্ছে আপনাদের, সেটাও হয়তো সেই সময় আরও জোর গতিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা ইনপুট দিয়ে রাখি, আপনারা অনেকে ভাবছেন যে আইপ্যাকের ব্যাপারটা মনে হয় পুরোপুরি আটকে রয়েছে, যে হানা হলো তারপর সব চুপচাপ কেন। আমার কাছে দর্শক যে খবরটা আছে, ইতিমধ্যেই, আমি যদি খুব ভুল না হই যে সোর্সে আমি খবরটা পেয়েছি, ইতিমধ্যেই কিন্তু আইপ্যাকের যারা ডিরেক্টর আছেন তাদের অনেককে নাকি নোটিশ করা হয়েছিল দিল্লিতে হাজির হওয়ার জন্য। মানে দিল্লি থেকে এই যারা ডিরেক্টর আছেন আইপ্যাকের, তাদের অনেককে নাকি দিল্লিতে হাজির হওয়ার মানে নোটিশ করা হয়েছিল। তারা নাকি যাননি বা যেতে পারেননি বা কিছু একটা হয়েছে। আমি একটা সূত্রে খবরটা আমি বলছি দর্শক, আমি এই খবরটা কিন্তু কোনো মিডিয়াতে দেখিও নি। আমার সূত্র বলছে যে ডিরেক্টরদেরকে কিন্তু তলব করার ব্যাপারটা কিন্তু হচ্ছে, মানে প্রসেস চলছে। ওনারা দেখেন কোনো হয়তো উত্তর দিয়েছেন বা দেননি, আমি জানি না। মানে এরকম, মানে ইডি কিন্তু চুপ করে বসে নেই যেটা আপনারা ভাবছেন। ইডি কিন্তু সব কিছু প্লট সাজাচ্ছে। ফলে যখন এদিকে ডাকাডাকি হচ্ছে, ওনারা যাননি, না গেলে ওনাদেরই বাঁশ, বেশি নোটিশ ফেল করলে আরও সমস্যায় ওনারাই পড়বেন। কিন্তু এখানকার দিদি তো কাউকে কিছু মানেন না, হয়তো জোর করে রাখছেন, জোর করে তো অনেক কিছু রাখতে চেয়েছিলেন। কেষ্টকেও তো নোটিশকে এড়ানোর কথা অনেকবার বলেছিলেন, তারপর তো সেই কেষ্ট অ্যারেস্ট হয়ে তেহারে চলে গেলেন, আটকাতে পারেননি শেষ পর্যন্ত। দিদিমণি তার ক্ষমতা দেখানোর চেষ্টা করেন, মানে অনিয়মে করেন, নিয়মে হয় না। ফলে যারা ওনার কথা শুনে চলেন তারা ফেঁসেও যান। তো যদি এনারা সত্যি, আমি আমার সূত্র বলছে দর্শক, আমি যেহেতু অন্য মিডিয়ায় দেখিনি ফলে আমি অতটা জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু আমার সূত্র বলছে নাকি ইনাদেরকে নাকি তলব করা হয়েছিল, ওনারা যাননি। আমার সূত্র কিন্তু খুবই বিশ্বস্ত সূত্র কিন্তু। তো যদি না গিয়ে থাকেন, কটা নোটিশ আর ফেল করবেন? আর হয়তো ওখানেও ইডি কৌশলগতভাবে এগোচ্ছে, ফেল করুন, আসুন, সময় আসবে, ভোটটা শুধু ঘোষণা হোক। ফলে দর্শক আমার কোথাও মনে হচ্ছে ইডি যেন কোথাও একটা প্ল্যানিংয়ে চলছে। ভোটটা ঘোষণা হলেই এই ফাইল চুরি এবং আইপ্যাক মামলা তদন্ত দেখবেন কীরকম জোর গতিতে হয়। আর যদি সত্যি জোর গতিতে হয়, যদি ওই সময় আইপ্যাকের ডিরেক্টর বা যারা সব আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়, বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের হালটা ঠিক ভোট পর্বে কেমন হবে। ফলে মন্দ কি, ইডি যখন তার কৌশলে এগোচ্ছে প্রভাবমুক্ত হয়ে তদন্ত করার জন্য এগোক, আর পলিটিক্যালি যেটা আমরা ভাবি যে একটা প্রভাবমুক্ত অবস্থায় ভোট হোক এখানে, সেটাও হবে। বিরোধী যারা আছে তাদের একটা সুবিধা একটা হবে। তার থেকেও বড় কথা, বিরোধীদের সুবিধা হওয়ার থেকেও বড় কথা, যে প্রভাব খাটানো হয় অনিয়মে বেনিয়মে ভোট পর্বে, সেটা থেকে বাংলা মুক্ত হবে। মানুষ তার ভোটাধিকার ঠিকঠাক প্রয়োগ করতে পারবেন এবং তার ঠিকঠাক প্রতিফলন ঘটবে, বা কাউন্টিং পর্যন্ত তার একটা রেজাল্ট আসবে। ফলে যা হচ্ছে ভালোই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ইডি যে থেমে নেই, ইডি যে এই ফাইল চুরি কাণ্ড ভুলে যায়নি, ইডি যে মমতা ব্যানার্জিকে ছাড়পথ মানে একেবারে খালাস করে দেওয়ার মতো অবস্থা নেয়নি, মমতা ব্যানার্জির অন্যায়কে ভুলে যাচ্ছে না, ইডি যে লড়ছে, ইডি যে দেখুন কোর্টে বলা মানে এটা ডকুমেন্টেড, ডেট পেছাতে পারে, কোর্টে তো ঢলকনামা দিয়ে এটা তো বলা হচ্ছে, কোর্টে তো লোকায়নি, ইডি সব তো বলেছে এই ব্যাপার, উনি মিথ্যা কথা বলেছে তো, তার মানে ইডি প্রসেসে আছে।
প্রসেসে আছে, দেখুন না 18ই মার্চ, দেখুন না ভোটটা ঘোষণা হওয়ার পর কী হয়। এত ভেঙে পড়ছেন কেন? একটু মনকে শক্ত রাখুন। সেটিং ফিটিং করে এইসব বলে বলে একটা অংশের লোকজন মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি বলেছি মন ভেঙে কাঁদলে হবে না, কিন্তু মনে যা প্রশ্ন আসতে দিন, কিন্তু লড়াই থেকে সরবেন না। সেটিং ফিটিংয়ের আমি দেখছি অনেকে মানে ভেঙে পড়ছেন যে তাহলে কী হবে আর তাহলে লড়াইটাকে, না, আরেকটু পজিটিভ থাকুন, আর 1 মাস 2 মাস থাকুন, শেষ চেষ্টাটা করে যান না, তারপর তো বিকল্প অনেক কিছু বেরোবে। কিন্তু এখনই ওইভাবে ভেঙে না পড়ে ভরসা রাখুন। আর দেখতে পাবেন তো, ভোট পর্বে দেখতে পাবেন তো। আমার কোথাও মনে হচ্ছে কথাটা, আমার কথা এটাতে বিশ্বাস হচ্ছে, ভরসা হচ্ছে। ইডির প্রতি আমারও ভরসা অনেক ক্ষেত্রে উঠে গেছে, কিন্তু এবারে প্ল্যানিংটা আমার যেন অনেকটাই ভরসাযোগ্য লাগছে। আমি সেই জন্যই আপনাদের কাছে এতটা জোর দিয়ে বলছি। যাই হোক দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। ইডি যে হলফনামা জমা করেছে, যেটা সামনে এসছে, সে সম্পর্কে আপনাদের মতামত থাকবে, বা যদি আপনাদের মনে এখনও অন্য কিছু ভাবনা এসে থাকে যেটা ভাবাচ্ছে, আপনাদেরকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।